অ্যাম্বাসেডর আপনাকে রিসিভ করলেন, আমাকে অ্যাম্বাসেডর রিসিভ করেছে। ওই জায়গা থেকেই কিন্তু আর ফুটবলীয় সম্পর্ক, বাংলাদেশ আর্জেন্টিনার সম্পর্কটা 17,000 কিলোমিটার ছাপিয়ে কিন্তু এই ফুটবলটাকে ঘিরেই আসা। আপনি বিনোদনে কাজ করতে চেয়েছিলেন, অফিসের বলায় বা ডিমান্ডে আপনি স্পোর্টসে করলেন, এখন কেমন এনজয় করেন? স্পোর্টসটাকে এখন ধারণ করি। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা লার্নিং পডকাস্টে। সময়ের স্কুলে আমরা বলছিলাম যারা গণমাধ্যমে ভালো করছেন বা নানা ধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন তাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসি, গল্প বলি, শেখাই। তবে আজকের যে পডকাস্টটা আমরা করব সেই পডকাস্টটা একটু ভিন্ন। এর কারণ হচ্ছে এখানে একটা অর্জনের গল্প বলবো, যেই অর্জনের গল্পের মধ্য দিয়ে তিনি নিজে সম্মানিত হয়েছেন, সময় টেলিভিশনকে সম্মানিত করেছেন। চলুন তার অর্জনের গল্পটা আমরা একটা ভিডিওতে শুরুতেই দেখে আসি। 2022 কাতার বিশ্বকাপ। পুরো দুনিয়া যখন বিশ্বকাপ ফুটবলে বুঁদ, তখন একই চিত্র বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনের দূরত্বটাও যেখানে হয়নি কোনো বাধা। 17,000 কিলোমিটার দূরত্ব ছাপিয়ে বাংলাদেশ আর্জেন্টিনা গলা মিলিয়েছে একই সুরে। মেসি, ডি মারিয়াদের সমর্থনে বাংলাদেশ হয়ে ওঠে এক খণ্ড আকাশী নীল। প্রিয় দলের সমর্থনে সাধারণ দর্শক থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপকও গায়ে জড়িয়েছিলেন সেই নীল জার্সিটা। সংবাদ উপস্থাপকের সেই উদ্যোগ বাংলাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যম দারিওলে, টিওআইসি স্পোর্টস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করে সেই মুহূর্ত। আকাশী নীল দেশে বাংলাদেশ নিয়ে তৈরি হয় ভিন্ন এক আবহ। এবার বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস। আর্জেন্টিনার জাতীয় দিবসে বিশেষ এক সংবর্ধনা দেওয়া হলো সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপককে। দূতাবাসের অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়নদের 3 তারকা সমৃদ্ধ জার্সি সহ বিশেষ উপহার দেওয়া হয় উপস্থাপককে। জার্সি পরা সেই সংবাদ উপস্থাপনায় বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনে। এমন উদ্যোগে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রীতি বিশ্ব দরবারে ফুটে উঠেছে বলে বিশেষ ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ.ই. মার্সেলো চেসা। সামনেও এমন সমর্থনের প্রত্যাশা তার। বিশ্বকাপে তার এমন উপস্থাপনা আর্জেন্টিনার সবাইকে মুগ্ধ করেছে। আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল তাকে বিশেষ কোনো সংবর্ধনা দেওয়ার। এবার আমরা সেই সুযোগ পেয়েছি, তাই আমরা সেটা হাতছাড়া করতে চাইনি। তাজিনকে অনেক ধন্যবাদ তার এমন উদ্যোগের জন্য। আমি আশা করি আর্জেন্টিনা বাংলাদেশের সম্পর্ক এভাবেই এগিয়ে যাবে। আপনারা ইতিমধ্যে ভিডিও দেখে ফেলেছেন, আর আমরা তো এর আগে থেকেই জানি। আমরা বরং আরও অপেক্ষা করছিলাম কবে আসলে এই পডকাস্টের মধ্য দিয়ে এই সুখবরটা সবার সাথে ভাগাভাগি করে নিব। চলুন দেরি না করে আপনাদের বরাবরের মতো আমি যেমন গোলাম রাব্বি আমন্ত্রণ জানাই, সাথে সাথে যাকে নিয়ে গল্পটা দেখছিলাম তাকে অভিনন্দন জানাই। তাজিন, আপনাকে অনেক বেশি অভিনন্দন, কারণ এরকম একটা ব্যাপার যেটি হচ্ছে পুরো দেশকেই সম্মানিত করা আমরা যদি ধরি, এবং সেই জায়গাটায় শুরুতেই আপনি তাজিন খন্দকার নামে অনেকদিন ধরে স্পোর্টস জার্নালিজম করছেন, অ্যাঙ্করিং করছেন, কিন্তু এই যে আপনার পালকে একটা নতুন পালক যুক্ত হলো, এই যে অর্জনটা, এবং সেটা একটা বিদেশি রাষ্ট্রদূত বা বিদেশি রাষ্ট্র থেকে, এটি আসলে কেমন লাগছে পাওয়ার পরে? রাব্বি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই পডকাস্টে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি একটু বলতে চাই যে এটা আমার জন্য একটা গর্বের বিষয় যে দেশকে রিপ্রেজেন্ট করা পুরো বিশ্বের সামনে, সেটা ছোট্ট একটা উদ্যোগেই হোক বা খুব বড় কোনো উদ্যোগে হোক, এই বিষয়টা একেবারে অপ্রত্যাশিত ছিল। শুধুমাত্র ওই আর্জেন্টিনা ভক্ত, ফিফা বিশ্বকাপ, একেবারে র্যান্ডম যে জার্সি পরে নিউজ পড়া, এই বিষয়টা মাথায় আসলো। আমাদের সময় টেলিভিশনে এই কালচারটা আগেও ছিল, জার্সি পরে বিশ্বকাপের নিউজগুলো পড়া, বা বড় দল যাদেরকে আমরা বিবেচনা করি সেই দলগুলোর ম্যাচে আমরা জার্সি পরে নিউজ পড়ব। সেই উদ্যোগটাই আমাদের যিনি আমাদের গার্ডিয়ান আছেন, রাফি ভাইয়ের মাধ্যমে বেসিকলি যে নিউজ পড়তে পারি আমরা জার্সি পরে। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আর্জেন্টিনাকে একেবারে মনে প্রাণে ধারণ করি, লালন করি এবং খুব ভালোবাসি এই টিমটাকে, সো আমি আর্জেন্টিনার নিউজের বাইরে তো আমরাও এক একজন এক একটা দলের ভক্ত। আপনি আর্জেন্টিনার ভক্ত,
সেই ক্ষেত্রে আপনার নিশ্চয়ই আরো বেশি ভালো লাগছে। ভালো লাগার জায়গাটা ওই বর্ণনাটাতে আমি পরে আসবো। আমি একটু দর্শকদের জানাতে চাই যে এই অর্জনটা নিয়ে আপনি অর্জনটা কি করে আসলে হাতে পাওয়া বা ছুঁয়ে দেখা, এই যে এত বড় একটা বিষয় যেটা একেবারে স্বপ্নের মতো করে আসা। তো তখন জার্সি পরে নিউজ পড়ার যে বিষয়টা, হুট করে আমার মনে হলো যে সবার আগে আমি আর্জেন্টিনার জার্সি পরে নিউজ পড়বো। আর্জেন্টিনার জার্সি পরে একদিন নিউজ পড়ার পারমিশন পেলাম অফিসের অথরিটির কাছ থেকে। জার্সি পরে নিউজ পড়ে, রাতের নিউজটা পড়ে, রাত 12টার যে আমাদের বুলেটিন খেলার সময় পড়ে আমি র্যান্ডম বাসায় চলে গেছি। খুব স্বাভাবিক গিয়ে ঘুমাবো এবং পরের দিন অফিসে আসার জন্য প্রিপেয়ার হব। আমি দেখলাম যে আমার ইনবক্সে মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম, ফেসবুকে সবাই অনেক শেয়ার করছে একটা পোস্ট। আমি তখনও বুঝে উঠতে পারিনি, জাস্ট ঘুম থেকে উঠে অফিসে আসার জন্য আমার প্রিপারেশন। তখন আমি দেখলাম যে সবাই আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, সবাই আমাকে বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করা হয়েছে যে আর্জেন্টিনা ফ্যান বা একজন সংবাদ উপস্থাপক আর্জেন্টিনার জার্সি পরে তার সমর্থন প্রিয় দলের প্রতি সেটাকে প্রদর্শন করছে। পোস্টটা ভাইরাল হয়েছিল ওইটা কি ওদের দেশের কোনো পেজে পোস্ট হয়েছিল? ওইটা শুধু বাংলাদেশে তো বিভিন্ন ফেসবুক গ্রুপ বলেন, পেজ বলেন বা ফ্যান বেস যে পেজগুলো, সেগুলোতে তো পোস্ট হয়েছেই। তারপরে আমি দেখলাম পরের দিন নাগাদ, একদিন পার হতে হতে আমি দেখলাম ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো, যদি আমি বলতে চাই বিবিসি, মার্কার মতো নিউজ পেপার যেগুলো আছে, বা একটু আর্জেন্টিনা ভিত্তিক নিউজ পেপারের যদি কথা বলতে চাই, টিওআইসি স্পোর্টস, সবাই জানে। সত্যি কথা, এইবারের যে উন্মাদনাটা আর্জেন্টিনা কেন্দ্রিক, ওরাও কিন্তু অনেকভাবে রিসিভ করেছে এবং ওরাও অনেক বেশি প্রশংসা করেছে বিষয়টাকে। সো টিওআইসি স্পোর্টস বা দাঁড়িয়ে ওলে, এই ধরনের গণমাধ্যম থেকেও যখন আমি দেখছি যে নিউজ করা হচ্ছে এবং সেই জিনিসগুলো আমাকে বিভিন্ন সহকর্মী আমাকে পাঠাচ্ছে, সবাই শেয়ার করছে, আমাকে হয়তো আর্জেন্টিনার কিছু জার্নালিস্ট আমাকে তখন রিচ করার অনেক ট্রাই করেছে যে এই সংবাদ উপস্থাপক আসলে কে, এই বিষয়টাকে অনেকভাবে তারা আমাকে রিচ করার ট্রাই করেছে। সো আমি দেখলাম যে বাংলাদেশে আর্জেন্টিনার একটা ক্রেজ আছে, সেটা লিওনেল মেসি, ডি মারিয়া, যারা আইকনিক, তাদের জন্য সবচেয়ে বড় কথা কালে কালেই ওদের যে প্লেয়ারগুলো ছিল তারা বেশিরভাগ বাংলাদেশি দর্শকদের হৃদয় হয়তো কেড়ে নিয়েছে একদম নিঃসন্দেহে। তো সেই জায়গাটা আমি ভেবেছি যে বাংলাদেশে তো বিভিন্ন ফ্যান পেজগুলোতে এটা হতেই পারে, খুবই স্বাভাবিক একটা বিষয়, আনন্দের একই সঙ্গে এটা এক্সপেক্টেড। কিন্তু যখন আমি দেখলাম যে বিবিসি, মার্কা বা দাঁড়িয়ে ওলে, টিওআইসি স্পোর্টস, ইনফো, এই গণমাধ্যমগুলো নিউজ করছে এবং সেখানে শুধু একটা ছবি দিয়ে না, আমি যে নিউজটা পড়েছিলাম ওই নিউজের একটা অংশ, ভিডিওর হয়তো কেউ 30 সেকেন্ড, কেউ 1 মিনিট, এরকম করে একটা নির্দিষ্ট পার্ট তারা আপলোড করেছে তাদের নিউজে। তো ওইটা আসলে একটা, যদি বলি যে স্বপ্নের মতো বললে কোনো অংশেই ভুল হবে না। তবে ওই পার্টগুলো নিয়ে কি আবার পরে নিউজ হয়েছিল যে আমাদের নিউজগুলো বা আপনার যে কাজটা সেটি এত বেশি বিস্তার লাভ করেছে? মানে জিনিসটা তো ওখানেই শেষ হতে পারতো, কিন্তু জিনিসটা অলমোস্ট 2 বছর পরে আবারও মাথা চাড়া দিয়ে উঠলো। কিভাবে উঠেছে সেটা আসলে আমি নিজেও জানি না। এই গল্পটার কিছু অংশ হয়তো আমাদের শুরুতে যে ভিডিওটা দেখেছে সেখানে আসছে, কিন্তু তারপরও পুরোটা যদি আপনার মুখ থেকে একটু শুনি। আমি যখন ওই যে 2022-এর কথা বলছি, কিন্তু এরপর আমি বেশ কয়েকদিন আর্জেন্টিনার হোম জার্সি, অ্যাওয়ে জার্সি, 2টা জার্সি পরেই আমি আসলে নিউজ পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আপন একটা ফিল। ইভেন রাবি ভাই, আমি মনে হয় ফাইনালের দিন আপনার সঙ্গে স্ক্রিন শেয়ারিং এর একটা বিষয় ছিল আমার, এবং মানে বিশেষ করে যদি বলতে হয় আমরা একটা হ্যান্ডওভার করি, কিছু লিঙ্ক দেই, মানে তোমার দল জেতার কারণে, মানে তুমি নিউজ অ্যাঙ্করের বাইরেও যে নিজে একটা মানুষ, আমি যে লিঙ্কগুলো দিচ্ছিলাম এবং রিলেটেড টু আর্জেন্টিনা মানে বিশ্বকাপ জিতছে, তুমি বোধহয় সেটাও মানে স্কিপ করে গেছিলাম। আমি খেয়ালই করিনি যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন যে আর্জেন্টিনার ওই ম্যাচ নিয়ে আমি এত এক্সাইটেড ছিলাম। আমার মনে হচ্ছিল হট সিটে বসেছি, কিন্তু হট সিটে নিউজ অ্যাঙ্কারদের বা প্রেজেন্টারদের আসলে কোনো আবেগ থাকতে নেই ওখানে। সেটা খুব, কিন্তু এরকম বড় বড় অর্জনে আসলে আমরা আবেগ ধরে রাখা যায় না। আমি তখন জাস্ট হেডলাইন আমি পড়বো, ওই মোমেন্টে আর্জেন্টিনা জিতে গেছে এবং নিউজ রুম একেবারে হই হুল্লোড় পড়ে গেছে। তখন আমি নিজেকে কন্ট্রোল করা, ওই সময়ে আমার চোখ ছলছল করছে যে এটা আসলেই ঘটেছে নাকি এটা মানে ভুল কিছু। কারণ এর আগে টাই ব্রেকারে যে শ্বাসরুদ্ধকর একটা টাই ব্রেকার ছিল, ওইটা কল্পনা করতে গিয়ে আমি ভাবলাম এটা কি সত্যি নাকি এটার মধ্যেও একটা টুইস্ট আবার আছে। আমি ওই জিনিসটাকে
ইজিলি তখন অ্যাকসেপ্ট করতে পারিনি, যে কারণে আমার মনে হচ্ছিল আমি খুব নার্ভাস ফিল করছি, নিউজে আমি ঠিকমতো ডেলিভার করতে পারছি কি পারছি না, এটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তখন আমার মনে হলো যে না, ঘটনাটা আসলেই ঘটেছে এবং এটা একদম মানে ইজি স্বপ্নের হতে মতো হয়তো একটা একটু বিষয়। সময় লেগেছে, বা ওই সময়টা ওই ভাবটাই মানুষ হয়তো বেশি রিসিভ করেছে। আমরা ওই গল্পটা আবার যাব, তবে তার আগে এই যে 2 বছর পরে আবার একটা 2 ডাক বছর পরে আসলো। আবারও হঠাৎ করে এটা 25 তারিখের একটা ঘটনা। আমি অ্যাজ ইউজুয়াল সকালে অফিসে এসেছি, আমাকে অ্যাসাইনমেন্টে বের হতে মানে হবে 25 মে, রাইট। আমি অ্যাসাইনমেন্টে বের হব। অ্যাসাইনমেন্টে বের হওয়ার আগে হঠাৎ করে একটা ল্যান্ড নাম্বার থেকে আমার ফোনে একটা কল আসলো, মানে অফিসিয়াল নাম্বার, অফিসিয়াল একটা নাম্বার থেকে। আমি ধরতে পারিনি। আমি অ্যাসাইনমেন্টে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমি ফ্রি হয়ে কলটা ব্যাক করলাম উইদিন 5 মিনিটস মেবি। কলটা ব্যাক করার পরে ওরা আমাকে বলছে যে আমি তাজিন খন্দকার কিনা। আমি বললাম যে হ্যাঁ। আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে এই সকালবেলা আসলে কে এরকম অফিসিয়াল কোনো নাম্বার থেকে। তারপরে ওরা আমাকে বলল যে আর্জেন্টিনা এম্বাসি থেকে বলছে। এম্বাসি অফ আর্জেন্টিনা এই কথাটা বলেছে 3 বার। আমি একবারও ওইটাকে, মানে তুমি কি ওই সময় ব্যস্ত ছিলা? আমি খুব ব্যস্ত ছিলাম, আমি অ্যাসাইনমেন্টে বের হব, সো আমাকে তো ওইদিকে ধ্যান জ্ঞান দিতে হচ্ছে। এখন আমি আসলে কার সঙ্গে কথা বলবো, আমি তাজিন আর তুমি তো খন্দকার এটা কিনা। ভাবো না যে এরকম আমি কিছু ভাবিনি একটা যে এত ঘটবে। বছর পরে এই জিনিসটা, অলমোস্ট 2 বছর, এই 2 বছর পরে এই বিষয়টা যে আবার ঘটবে বা এটা একটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটা আসলে একেবারে আনএক্সপেক্টেড ছিল। ওরা আমাকে বললো যে, আমি বললাম কোত্থেকে বলছেন? তারা বললো যে এম্বাসি অফ আর্জেন্টিনা। আমি আবারও জিজ্ঞেস করলাম, আমি বুঝিনি। তখন আমি ভেবেছি যে এম্বাসি অফ আর্জেন্টিনা, আমি ভাবছি মিস আর্জেন্টিনা, মিস আর্জেন্টিনা। আমি বারবারই এই জিনিসটাই কেন ভাবছি যে এটা মনে হয়েছে? মিস কেন কখনো আর্জেন্টিনা, কি আমি তুমি জানি না, মিস ওয়ার্ল্ডে জয়েন এম্বাসি করেছিলা? অফ আর্জেন্টিনা, মিস আর্জেন্টিনা, জানি না কেন যেন আমি এই জিনিসটা শুনেছি। এনিওয়েজ, ওইটা শোনার পরে আমি তারপরে আরেকটু বিরক্ত হলাম যে এটার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই, আমাকে হঠাৎ করে কেন এরকম করে ফোন দেয়। পরে দেখলাম যে তারা বাংলায় কথা বলছে। তখন আমি গেস করলাম যে এম্বাসি অফ আর্জেন্টিনা বলেছে। তারপরে আমাকে বললো যে আমরা আসলে আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, আমরা এতদিন আপনাকে রিচ করতে পারিনি। আমাদের ন্যাশনাল ডে 28 তারিখে, উনি মানে 28 বারবার মে। করে মেনশন করছেন 28 মে ওনাদের ন্যাশনাল ডে, আর্জেন্টিনার ন্যাশনাল ডে। আমি ওই দৌড়ের মধ্যে থাকার কারণে আমি ওই 28 তারিখ যেটা ওটাও শুনিনি। আমাকে বলছে যে আপনাকে আমরা এতদিন অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি, আমরা অনেক ট্রাই করে আসলে আপনার নাম্বারটা ম্যানেজ করেছি। আমরা আপনাকে আমাদের ন্যাশনাল ডেতে আমাদের অ্যাম্বাসেডর উনি আপনাকে ইনভাইট করেছেন, আপনি যদি অ্যাটেন্ড করেন আমরা খুবই খুশি হব। ওরা খুবই কর্ডিয়ালি আমাকে ইনভাইট করলো। তা পরে আমি বুঝলাম যে আসলে বিষয়টা কোথা থেকে এসেছে। তখন আমি একটু একটু করে বুঝলাম যে তারপর কল তো পেলেন, অনেক বিরক্তের মধ্যে দিয়ে হইলো, আপনি ইনফর্মড হলেন। কিন্তু যখন গেলেন ওই জায়গাটা, আপনি কি মনে হয়েছিল যে আমরা ভিডিওতে যেটা দেখলাম এত বেশি বড় আয়োজন আপনার জন্য? আমি ভেবেছি যে একটা ন্যাশনাল ডে অ্যাম্বাসির প্রোগ্রামগুলোতে কি হয়, সব অ্যাম্বাসেডাররা আসেন, গেস্ট থাকে বিভিন্ন, সবাই সবার সঙ্গে কথাবার্তা বলেন র্যান্ডম। তো ওরা আমাকে যদিও ওদের অ্যাক্টিভিটিসগুলো বলে দিয়েছিল যে আমরা চাই আপনাকে একটা অনার করতে, ওরা আমাকে বলেছিল। বাট সেকেন্ডবার কল করে ওরা আমাকে ফার্স্টে জানতে চাইলো যে আমার মেইল আইডিটা আমি ওদেরকে প্রোভাইড করবো কিনা, ওরা আমাকে ইনভিটেশনটা মেইলে পাঠাবে নাকি হার্ড কপি পাঠিয়ে দেবে অফিসে। আমি বললাম না, আমাকে মেইলে পাঠালেই হবে, কোনো সমস্যা নেই। ওরা আমাকে মেইল করলো, তার কিছুক্ষণ পরে ওরা আমাকে আবার কল করলো যে আমি কি ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছি কিনা। তারপরে আমি বললাম ওরা তো যে অনেক বেশি অফিশিয়াল ওরা স্টাইল, অফিসিয়াল, একেবারে অফিসিয়াল ওয়েতেই আসলে আমার সঙ্গে ডিল করছিল সবকিছু। এর মধ্যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ওদের যে পিআরও, সে আমার সঙ্গে আসলে মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেছে। হয় কি যে অনেক সময় আমরা হয়তো মেসেজ রিকোয়েস্ট চেক করি না, আমরা অনেক সময় খেয়াল করি না। উনি আমাকে বেশ কয়েকবার টেক্সট করেছেন কিন্তু আমি কোনোটাই আসলে দেখিনি, যে কারণে ওরা আমাকে রিচ করতে ওদের আরেকটু দেরি হয়েছে। ফাইনালি ওরা আসলে আমাদের অফিসে ফোন দিয়ে ওইভাবে আমার নাম্বার কালেক্ট করেছে। তো তারপরে ওরা আমাকে বললো যে আপনাকে আমরা গেস্ট হিসেবে ইনভাইট করতে চাই, আমরা খুবই খুশি হব যদি আপনি অ্যাটেন্ড করেন। ঠিক আছে, আমি অ্যাজ আ নর্মাল গেস্ট আমি ওটা অ্যাকসেপ্ট করলাম। দুপুরে ওরা আমাকে আবারও কল করলো যে আমরা আপনাকে একটা আর্জেন্টিনার জার্সি গিফট করতে চাই এবং আপনার জন্য স্পেশাল কিছু গিফট আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের অ্যাম্বাসেডর, আপনি কি সেটা অ্যালাউ করবেন কি না। ওরা অনেক অফিসিয়াল ওয়েতে ডিল করে সবকিছু। আবার যেহেতু আরেকটা দেশের জার্নালিস্ট, সে ওইভাবে নিবে কিনা। আরেকটা দেশের জার্নালিস্টের চেয়ে বড় কথা যে একটা দূতাবাস থেকে অন্য একটা কান্ট্রির দূতাবাস থেকে এভাবে করে বাঙালি একজনকে আসলে এত সুন্দর করে সংবর্ধনা দেওয়ার বিষয়টা আমি খুবই অবাক হয়েছি যে ওরা এত চাচ্ছে। যে ওখানে গিয়ে কি দেখলেন, কি কি আয়োজন ছিল?
ওখানে যখন আমি ঢুকেছি আমি র্যান্ডম আমি আমার একজন ভিডিও জার্নালিস্টকে সঙ্গে নিয়ে গেছি যে একটা প্রোগ্রাম হচ্ছে ওটা কভার হোক, ওইটা আমাদের সময় টেলিভিশনেই কভার হোক। আমি ঢোকার সঙ্গে সঙ্গে ওদের পিয়ারও আমাকে বলছে যে আপনি তাজিন খন্দকার আপু। আমি খুব অবাক হলাম যে ওরা আমাকে চিনলো কি করে। 3 জন এসে আমার পাশে দাঁড়ালো, আমি বললাম যে হ্যাঁ। তারপর বললো আপনার সঙ্গে আমারই কথা হয়েছিল। 2 জনের সঙ্গে আমার কথা হয়েছিল, 2 জন আপু, 2 জনই আমার কাছে আসলো এবং 2 জনই বাঙালি। তো 2 জনই আমাকে খুব ওয়ার্ম একটা ওয়েলকাম করলো। মজার ঘটনা হচ্ছে ওই দিন আমার ডে অফ ছিল এবং আমি চাচ্ছিলাম পুরো সপ্তাহ এত হেক্টিক একটা জার্নি, ডে অফের দিন ঘুমাবো, সারাদিন ঘুমাবো। ওই আমন্ত্রণের জন্য আর ঘুম হলো না। কিন্তু পরে বোধহয় ওইটা দেখে আরো ঘুম নষ্ট হয়ে গেছে। ঘুম নষ্ট হয়ে গেছে, একদম লেজিট বলতে গেলে ঘুম নষ্ট হয়ে গেছে। আমি ওখানে যাওয়ার পরে আমার মন একেবারে ভালো হয়ে গেল। জাস্ট ওরা যখন নিয়ে ওদের অ্যাম্বাসেডর গেটেই দাঁড়িয়েছিলেন যে যারা গেস্ট আসছেন তাদেরকে রিসিভ করার জন্য। অ্যাম্বাসেডর আপনাকে রিসিভ করলেন? আমাকে অ্যাম্বাসেডর রিসিভ করেছে। দ্যাট ওয়াজন্ট এক্সপেক্টেড অ্যাকচুয়ালি। তো উনি যখন আমাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই অ্যাম্বাসেডরকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। অবশ্যই আমি তো ওনাদের সংশ্লিষ্ট সবাইকে আসলে একটা বিগ থ্যাঙ্কস দিতে চাই যে একজন বাঙালিকে এইভাবে করে অনার করা, সংবর্ধনা দেওয়ার যে চিন্তাটা মাথায় আসে। আমরা কিন্তু জানি যে আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে গত বছর 2023-এর ফেব্রুয়ারিতে জাস্ট ওপেন হয়েছে এবং সেটিও কিন্তু এই যে উন্মাদনাটা ভূমিকা রেখেছে, বড় ভূমিকা রেখেছে। শুধু ভূমিকা না, ওই জায়গা থেকেই কিন্তু আর ফুটবলীয় সম্পর্ক, বাংলাদেশ আর্জেন্টিনার সম্পর্কটা 17,000 কিলোমিটার ছাপিয়ে কিন্তু এই ফুটবলটাকে ঘিরেই আসা, ফুটবলটাকে ঘিরেই এত বড় একটা ক্রেজ আসলে বাংলাদেশে। পরে ডিপ্লোম্যাসিতেও কিন্তু নতুন একটা রোল বা নেম যুক্ত হয়েছে যে ফুটবল ডিপ্লোম্যাসি। মানে অনেকগুলো বড় বড় পত্রিকা, মিডিয়া তারা নিউজও করেছে যে একটা খেলা কিভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে একটা দেশের রিলেশনকে বাড়াতে পারে। যেমন এর আগের অভিজ্ঞতা আছে, আমি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনের স্টুডেন্ট, যে চায়নায় পিং পং খুব খেলা হইতো এবং তাদের একটা ডিপ্লোম্যাসির আগে একটা টার্ম ছিল পিং পং ডিপ্লোম্যাসি, যে ওই কারোর সাথে বেশি দ্বন্দ্ব বা সম্পর্ক করতে গেলে তারা ওই খেলার আয়োজন করতো, যেটা এখন আমরা সারা বিশ্বে একটা সৌহার্দ্যেরও একটা বার্তা দিয়ে দেয়। সেই জায়গাটা আমি মনে করি এইটা একটাই যে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের দূতাবাস স্থাপন সম্পর্ক একটা ফুটবল ডিপ্লোম্যাসি সত্যিকার অর্থে একটা পজিটিভ ভাইব দিল। তো তখন আমাকে যখন অ্যাম্বাসেডর আসলে রিসিভ করলেন, ওনাকে ব্রিফ করলো যে পিয়ারো যে উনি হচ্ছেন তাজিন খন্দকার। আমি জাস্ট অ্যাম্বাসেডরের চোখে মুখে, অ্যাম্বাসেডর মার্সেলো চেসা, ওনাকে বিগ থ্যাঙ্কস টু হিম। উনি আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করলেন যে আমার যা বিরক্ত, যা মন খারাপ ছিল, ঘুমাতে পারিনি ডে অফে, সব কিছু জাস্ট ওই মোমেন্টে গন হয়ে গেছে। আমি তখন ভাবছিলাম যে এই আনন্দের মুহূর্তটা আমি কাকে জানাবো, এটা যে আমি কাউকে জানাবো, আমি তখন মাথায় এটাও আসছিল না যে শেয়ার করছিলেন কাকে জানাবো। তখন আমি আমার ভিজের সঙ্গে কথা বলছিলাম, ভাই আমি তো ভাবিই নাই যে আমাকে এইভাবে এত স্পেশাল ফিল করাবে। এবং তখন মার্সেলো চেসা আমাকে ব্রিফ করছিলেন একটু যে আপনাকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি আর্জেন্টিনায়, আপনাকে টিকটক, হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা জায়গায় আপনার ওই ভিডিওটা ছিল। এবং তখন এটা কিন্তু আসলেই বিশাল, কারণ আপনি অন্য একটা দেশের জার্সি পরে আর একটা দেশে বসে খবর পড়ছেন, এটা কিন্তু যে মানে আমরা যদি স্ক্রিনের হিসেব করি, এবং সেটা বাংলাদেশের অন্যরাও তো নিশ্চয়ই খবর নিয়েছেন যে বাংলাদেশে একটা ব্র্যান্ডের নাম্বার 1 চ্যানেল সেটি হচ্ছে, নিশ্চয়ই তাদের জন্য একটা বড় অর্জন। এটা তো নিঃসন্দেহে একটা বড় অর্জন। তখন উনি আমাকে বলছিলেন যে তুমি এত সুন্দর করে প্রেজেন্ট করেছো যে আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি, যখন আমাদের দূতাবাস এখানে বাংলাদেশে আমরা আমাদের দূতাবাসের কার্যক্রম শুরু করেছি, আমাদের প্রথম এইটা আমাদের মিশন, যে আমাদের প্রতি বছরের যে একটা মিশন থাকে, সেই মিশনের প্রথম মিশন ছিল যে আমরা আমাদের ন্যাশনাল ডেতে ওই প্রেজেন্টারকে ইনভাইট করব। এবং আমি ওইটা শুনে অনেক গুরুত্ব দিয়ে করেছে, অনেক গুরুত্ব দিয়েছে বিষয়টাকে। আমরা যেরকম একটা ফ্যান গ্রুপে শেয়ার হয়েছে একটা মজার বিষয়, জাস্ট র্যান্ডম ফান, আর কিছুই মনে করিনি। কিন্তু ওই বিষয়টাকে যে ওরা এত গুরুত্ব দিয়েছে বা আর্জেন্টিনায় যে এত ক্রেজ ছিল, তখন আমি আরও ভালো করে ফিল করেছি যে ওরা আসলে এত গুরুত্ব দিয়েছে। তখন উনি আমাকে একটু ব্রিফ করছিলেন যে তোমার জন্য আলাদা কিছু সেগমেন্ট আমরা রেখেছি, যেগুলোতে বাংলাদেশের কৃষিমন্ত্রী ডক্টর শহীদ তিনি থাকবেন ওখানে, এবং সঙ্গে ওদের স্পেশাল গেস্ট হিসেবে আমি থাকবো। অর্থাৎ আপনি ওখানে গেস্ট অফ অনার হিসেবে গিয়েছিলেন, মানে মন্ত্রী মহোদয়ের সাথে আপনিও গেস্ট ছিলেন। হ্যাঁ, তখন আমি আসলে বিষয়গুলোকে অনুধাবন করছি যে ওরা আসলে আমাকে কিভাবে ইনভাইট করেছে। কিন্তু একটা মানে একটু মানে দুষ্টামি মার্কা কোশ্চেন, আপনি তো বিরক্তি ভাবে গিয়েছেন, আপনি নিশ্চয়ই এই প্রোগ্রামের হাইপটা আগে হয়তো টের পান নাই। আমি একদম টের পাইনি। ভাবসাব কি কম নিয়ে গিয়েছিলেন নাকি?
অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে থাকেন যে নরমালি গেছেন, নইলে তো নিশ্চয়ই আপনার মনে হইতো না যে হ্যাঁ আমি আরো মনে হয় গেট আপ বা আরো ভালো আর একটু গেট আপ সেট আপ করে একেবারে একটু পশ লুকে চলে যাওয়া র্যান্ডম। আমি যেরকম নিউজ পড়তে গেলে আমি ব্লেজার পরে দাঁড়িয়ে যাই, ওরকমই একটা ব্লেজার পরে গেছি যে ব্লেজারটা হাতে থাকুক, একটা র্যান্ডম প্রোগ্রাম। ওখানে কি পরে বক্তব্য দিয়েছিলেন? ওখানে বক্তব্যর সময়টা পাইনি, ওদের প্ল্যান ছিল, ওরা আমাকে ব্রিফ করেছিল যে আমরা চাই তুমি এই অনুভূতিটা একটু ব্যক্ত করো, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে যেই টাইমটুকু। পরে সুভিনিয়ার হিসেবে কি কি দিল? ওরা আমাকে জার্সি গিফট করলো, ওরা কিছু টেক্সট সুভিনিয়ার ছিল, এই জিনিসগুলো গিফট করলো। এবং তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা যেইভাবে সম্মানিত করলো, এবং আমি খুব অবাক হয়েছি আরও একটা বিষয় ভাইয়া, যে আমি দেখলাম ওখানে যারা অ্যাম্বাসেডাররা, অন্যান্য অ্যাম্বাসির যারা উপস্থিত ছিলেন, তারা মোটামুটি সবাই ইনফর্ম ব্যাপারটা নিয়ে যে আজকের এই প্রোগ্রামটা আসলে কি হচ্ছে এবং এখানে কারা থাকবেন। তবে গল্প শুনে না আপনার জার্সি পরা দেখে আমারও হিংসা হচ্ছে যে আপনি পুরো ওই দেশের অরিজিনাল জার্সি এবং সেটা 3 স্টার সমৃদ্ধ জার্সি। যদিও আমি আর্জেন্টিনার সমর্থক না, কিন্তু তারপরে হিংসা হচ্ছে। হিংসা তো হওয়াটা খুব স্বাভাবিক। অন্য রিপোর্টাররা কি বললো? কারণ আমাদের এখানে ডেস্কে স্পোর্টসের অনেকে কাজ করেন, অন্য টিভিতেও কাজ করেন, এটা তো আমাদের এখান থেকে শুধু আপনারা পেলেন। আমার সহকর্মীরা যখন শুনেছে যে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এটা কাউকে বলিও নি সেভাবে, খুব ক্লোজেস্ট যারা আমার একদম ক্লোজেস্ট টু হার্ট তাদেরকে বলেছি। এবং এই শো করার ক্ষেত্রেও কিন্তু আপনার ডেস্কের বিশেষ করে মাকসুম, ইকবাল, তারপর হচ্ছে পারভিন আপু, তারা কিন্তু বলছে যে নিয়ন ভাই বলতেছিল ভাই এইটা নিয়ে একটা পডকাস্ট করেন। সত্যি কথা এই টিম বন্ডিংসের কারণে কিন্তু ভালো কাজ হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এই আলোচনার বাইরে যদি একটু যেতে চাই, আপনাদের স্পোর্টস জার্নালিজম এবং স্পোর্টস প্রেজেন্টেশন কিন্তু নর্মাল জেনারেল প্রেজেন্টেশনের মতো না, ওখানে অনেক বেশি টার্ম, জেনেরিক অনেক ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে আপনার আসলে স্পোর্টস জার্নালিজমে আসা কীভাবে? স্পোর্টস জার্নালিজমে আসার মূল ভিত্তিটা যদি বলি, যে নিউজ প্রেজেন্টেশন বা জার্নালিজমে আসা, এটার একটা ঝোঁক মাথায় ছিল। আমার জীবনে কিছু ঘটনা এমনভাবে ঘটেছে যেগুলো আমি কোনোদিন স্বপ্নই দেখিনি, কিন্তু সেগুলো বাস্তবে এমনভাবে রূপ পেয়েছে যে তখন আমার মনে হলো যে এটা তো আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি, সেটা বাস্তবে এসে কী করে ধরা দিল। তার মধ্যে একটা হচ্ছে স্পোর্টস জার্নালিজমে আসা। আমার কোনো দিনই আমি চিন্তা করিনি আমি স্পোর্টস জার্নালিস্ট হব। আমার ইচ্ছা ছিল, আমি গান করি ছোটোবেলা থেকে, আমার ইচ্ছা ছিল আমি এন্টারটেইনমেন্টে কাজ করব। আমি যখন সময় টেলিভিশনে সার্কুলার পেয়ে যখন অ্যাপ্লাই করি, আমি খেলতাম। আমি শহীদ আনোয়ার গার্লস কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আর্মিদের কলেজগুলোতে হয় কি যে স্টুডেন্টদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটিসের মধ্যে রাখে, ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হতে পারে, ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল অ্যান্ড আরও আদার ডিসিপ্লিনগুলোতেও ওরা অনেক ইনভলভ রাখে। তো আমি শহীদ আনোয়ার গার্লস কলেজে যখন পড়তাম, ওই সময়টাতে আমি হ্যান্ডবল খেলতাম, বিভিন্ন ইন্টার কলেজ টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি। তখন ওই হ্যান্ডবল খেলা থেকে আসলে সিভিতে এক্সপেরিয়েন্সে কিছু জিনিস ওগুলো অ্যাড করা ছিল। তখন আমাদের শ্রদ্ধেয় যে জো ভাই আসলে সিভি দেখে বা যখন আমাকে কনফার্ম করবেন, ফাইনাল যেদিন আমি ভাইবা দিতে এসেছি, জো ভাই আমাকে খুব নিজে থেকে বলছেন তুমি স্পোর্টসে থাকো, তুমি ভালো করবা। উনি আমাকে কিছু কোশ্চেন করেছিলেন ওদিন। তার আগে আসলে ব্যালন ডি'র প্রোগ্রামটা ছিল তার আগের রাতে। তো আমি নিউজ দেখেছিলাম এবং আমার ধারণা ছিল যে এই কোশ্চেনগুলো করা হয়েছে, এগুলোর উত্তর কি হবে, কোথায় ব্যালন ডি'র প্রোগ্রাম হয়েছে, কে পেয়েছে, আমি জানতাম এই বিষয়গুলো। একটু কৌতূহল তো থাকেই, আর সেবার মেসি ব্যালন ডি'র জিতেছিল, যে কারণে কৌতূহলের বিষয়টা হচ্ছে ওই জায়গাটা থেকেই, লিওনেল মেসি ওই জায়গাটা থেকেই। তো জো ভাই আমাকে বললেন, নিজে থেকেই বললেন যে তুমি স্পোর্টসে যাও, তুমি ভালো করবে। তখন আমি একটু বিনয়ের সুরেই তাকে বলেছিলাম যে ভাইয়া আমি এন্টারটেইনমেন্টে কাজ করতে চাই বা আমি জেনারেল বিটে কাজ করতে চাই। তিনি বললেন যে তুমি স্পোর্টসে যাও, তুমি ভালো করবে, আমি এই ব্যাপারে কনফিডেন্ট। আমি কতটুকু ভালো করেছি সেই মাপকাঠিতে আমি যাবই না, সেই মানদণ্ড আমার এখন পর্যন্ত সেইটাকে বিচার করার দক্ষতা আমার হয়নি। সেটা বিচার করবেন আমার যারা সিনিয়র আছেন, আপনারা যারা আছেন তারা। কিন্তু ভাইয়া যেটা আসলে কনফিডেন্টলি বলেছিলেন, আমার মনে হয়েছে যে আমি এখানে এসে আসলে তার ওই সিদ্ধান্তটা একেবারে যথাযথ ছিল। স্পোর্টস জার্নালিজমে স্পোর্টসের সাথে বিনোদনের কিন্তু একটা ভালো রিলেশন আছে। স্পোর্টস তো কাইন্ড লাইক এন্টারটেইনমেন্ট, সো ওখান থেকেও তো এন্টারটেইনমেন্ট পাওয়ার। আমরা আসলে খেলাধুলা দেখি কেন, ম্যাচগুলো দেখছি, শ্বাসরুদ্ধকর ম্যাচ। অনেক সময় হয় কি যে নিজেরাই অনেক বেশি সাসপেন্সের মধ্যে থাকছি বা অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে যে প্রিয় দল
হেরে যাবে না জিতে যাবে, একদম খাদের কিনারা থেকে উঠে আসবে নাকি পড়েই যাবে, এই বিষয়গুলো কিন্তু কাজ করে। এবং মানুষ তার অবসর টাইমে একটা বড় বিনোদনের মাধ্যম হিসেবে মানুষ কিন্তু স্পোর্টসই রাখে। সেক্ষেত্রে স্পোর্টস জার্নালিজমে কিন্তু ওই এনার্জিটা, ওই ভাইবটাও কিন্তু দর্শকদের দিতে হয়। সেই ক্ষেত্রে আপনি কি করেন যে হ্যাঁ আমি যখন স্পোর্টস অ্যাঙ্করিং করি আমার স্পেশালিটি এই জায়গাগুলোতে বা এই কাজগুলো করা উচিত? আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা যারা স্পোর্টস জার্নালিজমে আছি তাদের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমরা একই সঙ্গে জার্নালিস্ট, একই সঙ্গে আমরা প্রেজেন্টার। রাইট। তখন যখন আমি একটা তথ্য, একটা রিপোর্ট আমি মাঠ থেকে একদম চোখে দেখে ওইটাকে নিয়ে কাজ করে আমি আবার স্ক্রিনে আসছি ওইটাকে প্রেজেন্ট করতে, সো আমার মনে হয় ওইটা একটা বড় অ্যাডভান্টেজ যে আমি নিজেই ওই রিপোর্টটা করছি বা আমি ওই কাজগুলো করে মানে তখন ওই মাঠের উত্তেজনাটা অ্যাঙ্করিং এ দিয়ে দেওয়াটা অনেক সহজ হয়। একদম একদম। রাবি ভাই আপনি সম্ভবত আন্ডার 19 সাফ নারীদের কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে এবং ভারত বাংলাদেশ একটা ম্যাচ একেবারে শ্বাসরুদ্ধকর ম্যাচ যেখানে যৌথ চ্যাম্পিয়নশিপ। পারভিন আপু আপনি দুইজন একসাথে ছিলেন। আমি এবং আমার একজন সিনিয়র শ্রদ্ধেয় বড় আপা পারভিন আপা, আমরা দুইজন মাঠে কভার করছিলাম, একই সঙ্গে কভার করছিলাম, আমরা লাইভ দিচ্ছিলাম। আপনি সেই নিউজের প্রেজেন্টার ছিলেন, ইন হাউস আর কি ভিতরে ছিলাম। আমরা জাস্ট মাঠ থেকে 11:40 অফিসে ঢুকেছি, উইদিন 10 মিনিটস আমরা দুইজন একেবারে রেডি, কোনো কিছু রেডি না, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা একেবারে এক্সস্টেড অবস্থায় ছিলাম। এবং সবচেয়ে বড় কথা ওই দিন খেলার নিয়ম নিয়েও মানুষের অনেক অজানা ছিল, অনেক পরিবর্তন হয়ে রেজাল্টটা হলো। তারপর আবার এসেই আবার আপনারা টক শোতে বসে, আমরা টক শোতে বসেছি। সো আমার মনে হয়েছে যে মাঠে যা দেখে এসেছি ওইটাকে যে স্ক্রিনে প্রেজেন্ট করছি, মানে ওই ক্যারি করাটা দুটো কাজ করলে ভালো হয়। একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ স্পোর্টসে তো আপনি ধরেন আমি যখন পড়ছি আমার মধ্যে প্রাণবন্ত বিষয়টা না থাকলে আসলে দর্শক কতটুকু অ্যাকসেপ্ট করবে। এবং কেবল এই অর্জনের না, অর্জনের পাশাপাশি যদি একটু বলি, আপনি জো ভাইয়ের কথা বলছিলেন যে তিনি অ্যাজ বস হিসেবে ভেবে নিয়েছিলেন, তার অভিজ্ঞতা বলেছিল আপনি ভালো করবেন এবং সেটির প্রমাণ তো আপনি বহু জায়গায় রেখেছেনও। পাশাপাশি যদি আরেকটা জায়গায় আসি যে স্পোর্টস প্রেজেন্টেশনে আপনার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, ফিটনেস অ্যান্ড হচ্ছে আপনার বিশেষ করে ড্রেস আপও কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হয়, বড় একটা ইম্প্যাক্ট ফেলে এই বিষয়গুলোতে। ড্রেস আপের কথাটা আপনি যেটা বলছিলেন, আমার মনে হয় যে স্পোর্টস অ্যাঙ্কর যারা প্রেজেন্টার তাদের আসলে অনেক কিছু ক্যারি করার জায়গা আছে, কনফিডেন্টলি ক্যারি করতে পারার বিষয়টা অনেক বড় একটা বিষয়। যেমন আমি এখন জার্সি পরে বসে গিয়েছি, এই জার্সিটা আমি কতটুকু কনফিডেন্টলি ক্যারি করতে পারছি, বা আমি স্পোর্টসে তো অ্যাজ ইউজুয়াল আমরা স্পোর্টসে কিন্তু ভেরিয়েশন আনা যায় ওই যে বিনোদনের মতো, কারণ হচ্ছে এটা মানুষ একটু ইজি ভাইব বা ক্যাজুয়াল ভাইবে দেখতে পছন্দ করে, তবে সেইটাকে আবার ফর্মাল ওয়েতে ওই যে ক্যারি করাটা অনেক বেশি দরকার। ওই যে ড্রেস আপের কথা আপনি যেটা বলছিলেন, কিন্তু স্পোর্টসে আবার একটু চুজি না হলে বিষয়গুলোকে প্রেজেন্ট করা, দর্শকের কাছে ওই গ্রহণযোগ্যতা পাওয়াটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে যায়। আমি চাইলেই একটা ব্লেজার পরে দাঁড়িয়ে যেতে পারবো, কিন্তু ওই ব্লেজারের সঙ্গে আমি আসলে কি অন্যান্য বিষয়গুলো রিলেটেড যে ড্রেসগুলো আমি ক্যারি করলাম, ড্রেসগুলো আছে বা হতে পারে একটা জুয়েলারি হতে পারে, কিন্তু সেই জুয়েলারিটা কতটুকু একটা একসাথে হচ্ছে মার্জিত, আবার ওইটার সাথে যেতে হবে, আবার আমাকে সব ব্যবহারও করতে হবে। এমন না যে আমি করলাম না ব্যবহার হয়ে গেল, বিষয়টা সেটা না। আর প্রতিনিয়ত তো আসলে কম্পিটিশনও অনেক বেড়ে যাচ্ছে, অন্যান্য অনেক টেলিভিশন স্ক্রিন, অনেক ইউটিউব আছে, এখন স্পোর্টসের অনেক সেগমেন্ট ইউটিউবে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দিচ্ছে। সেই ক্ষেত্রে কন্টেন্টের ক্ষেত্রে নলেজটা কিভাবে ডেভেলপ করা হয়, কারণ আপনাদের আর একটা ব্যারিয়ার আছে যেই জায়গাটা উতরাতে হয়, সেটা হচ্ছে নতুন নতুন নিয়মকানুন চেঞ্জ হওয়াটা। বেশিরভাগ নিয়মকানুনই কিন্তু আপনাকে আইসিসি বলেন বা ফিফা বলেন, সেখান থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজেও তো একটা দখল থাকে। ল্যাঙ্গুয়েজ এখানে একটা দক্ষতার অনেক বড় একটা বিষয়, যেটা হয় কি যে আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি যখন এসেছি স্পোর্টসে আমার মনে হতো না আমি সম্ভবই না আমাকে দিয়ে। কেন সম্ভব না? আমি প্রতিদিন দেখতাম এপি বা রয়টার্সে যেই স্ক্রিপ্টগুলো দিচ্ছে অনেক ইংরেজি, মানে বুঝি না আমি কি ইংরেজি বুঝবো। কিন্তু একটা সময় গিয়ে মনে হলো কি যে ওই যে ইংরেজিটাকে পড়ছি, রেগুলার পড়ছি, এখন আমার মনে হয় যে একটা বাংলা স্ক্রিপ্ট পড়ে যতটুকু ধারণা নেওয়া যায়, বাংলাটা পড়লে আপনার মাথায় সেট হয়ে গেল যে এর বাইরে আর কিছু নাই। আমি যখন ইংরেজি স্ক্রিপ্টটা পড়ছি, ইংরেজি স্ক্রিপ্টটা পড়তে গিয়ে আমার মনে হচ্ছে যে না, এটার বাইরে আমি এই ওয়ার্ডটাকে এইভাবে করেও তো আমি লিখতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে ইংরেজি স্ক্রিপ্টটা যেহেতু মূল থাকে, সেখান থেকে কিন্তু আপনি অ্যাঙ্গেল অনেক বের করতে পারবেন। কিন্তু আমরা যদি শুধু বাংলা গণমাধ্যমের নিউজগুলো দেখি, তারা হয়তো এক একটা অ্যাঙ্গেলে তিনি যতটুকু ধরতে পেরেছেন অতটুকু করেছেন, তখন দেখা যায় দর্শক সঠিক জিনিসটা পাচ্ছে না, এবং গতানুগতিক একই ধারার নিউজ হয়ে যাচ্ছে সবার। তো সেক্ষেত্রে আসলে ওই যে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার যেটা
ওইটা আসলে পড়তে পড়তে আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি পড়তে পড়তে আসলে ওইটা ইজি হয়ে গেছে। শেষের দিকে এসে যদি আমরা একটু বলি যে আপনি বিনোদনে কাজ করতে চেয়েছিলেন, অফিসের বলায় বা ডিমান্ডে আপনি স্পোর্টসে করলেন, এখন কেমন এনজয় করেন? স্পোর্টসটাকে এখন ধারণ করি, স্পোর্টসটাকে আসলে ধারণ করি এই অর্থে যে এখন মনে হয় হয়তো খুব বেশি খেলা দেখছি, সব সময় খেলার দেখার মধ্যে থাকছি, ম্যাচ দেখতে পারছি, বিষয়টা সেটা না, কিন্তু ওই যে আবার তো অনেক সময় না দেখলেও দেখা হয়ে যায়, একটা তথ্য মিস করে গেলাম বা একটা কিছু বাসায় ডে অফে ছিলাম জানিনি, ওই যে জানিনি ওইটা যখন অফিসে আসছি তখন মনে হচ্ছে এটা আমার ল্যাকিংস, এটা আমি কেন জানলাম না, এই জিনিসটা যে জানলাম না এটা থেকে তো অনেক কিছু হয়ে গেল, আমাকে জানতে হবে, অনেক বেশি পড়তে হবে। আমার বস যিনি আছেন সাজিদ মুস্তাহিদ ভাইয়া প্রতিদিন বলেন যে বেশি করে পড়বা, পত্রিকা পড়বা, পড়ার কোনো বিকল্পই নাই। অনলাইনে কি পড়ছি সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমি যারা নতুন আসবেন স্পোর্টস জার্নালিজমে তাদের জন্য আমি একটা বার্তা দিতে চাই যে আমার বস যেটা বলেন যে অনেক বেশি পড়বা, পত্রিকা পড়বা, আমি অনেক বকা খাই আমার বসের কাছে, কিন্তু তারপর আমার মনে হয় তার ওই বকাটা একটা অর্থে তো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। পড়লে তো আমার নলেজটা অনেক বাড়ছে, সেটা পত্রিকা পড়লে আরও বেশি বাড়ে। পত্রিকা পড়লে পত্রিকার লেখার যে ধরনটা, বিভিন্ন পত্রিকা পড়ছি, আমি প্রথম আলোতে একটা আর্টিকেল পড়লাম, কালের কণ্ঠতে গিয়ে দেখলাম আমি অন্য একটা অ্যাঙ্গেলে নিউজটা করা, সো ওই বিষয়গুলো অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আবার অনেকের হয় কি যেমন স্পোর্টসের টার্মগুলো কিন্তু অনেক কঠিন, উচ্চারণ করাটা অনেক জটিল, এবং দেখা যায় আমরা যদিও অটোকিউতে দেখে পড়ি কিন্তু তারপরে ওই টার্মগুলো যদি নিজের মাথায় না থাকে সেখানে কিন্তু সঠিক ডেলিভারিটা দেওয়া অনেক টাফ। সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে ওই জিনিসগুলোকে নিজের মতো করে আত্মস্থ করলেন? ওই যে আমরা নিউজ করতে করতে বা ওই দলগুলো নিয়ে বা ওই খেলোয়াড়কে নিয়ে পড়তে পড়তে, যেমন টেনিসের একটা ভিও বা টেনিসের একটা প্যাকেজের ওসি যদি কেউ পড়তে যায়, সে যদি টেনিসের ওই খেলোয়াড়দের নাম না জানে তার জন্য ওইটা ওই মোমেন্টে অনেক কঠিন হবে আমার মনে হয়। যেমন আমি যদি ওখানে বলতে আবার জানলে কিন্তু স্পোর্টসটা অনেক মজা করে দেয়া যায়, সেটা জেনারেল নিউজের চেয়ে মানুষের কাছে রিসিভ করা। যেমন আমি গল্প বলতে পারি যে দেখা যায় আমরা যদি বাইরে যারা কথা বলি বা মানুষের সাথে মিশি, দেখা যায় স্পোর্টসের যারা স্ক্রিনে আসেন তাদের সবাইকে চেনেন কিন্তু জেনারেলের সবাইকে মানুষ চেনে না। তার মানে স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহ বেশি, আর স্পোর্টসে কিন্তু তাদের ওই যে বিনোদনটা দেয়া যায়, এই জন্য তারা ওই শোটা বেশি দেখেন। আমি যদি একটু যুক্ত করি যে আমাদের খেলার সময়ের কিন্তু বড় একটা ফ্যান বেজ আছে, খেলার সময় রাতের নিউজটা বা দুপুরের নিউজটা অনেক মানুষ দেখেন, যেটা ওই যে আপনি যেটা বলছিলেন যে খেলোয়াড়দের নাম বা দেশগুলোর নাম বা প্লেয়ারদের এই যে বিভিন্ন টার্ম, এই জিনিসগুলোকে মনে রাখার বিষয়টা বা এটাকে ইজিলি কিভাবে স্ক্রিনে এভাবে করে প্রেজেন্ট করা। তো ওই যে স্টেফানোস সিটসিপাস একজন টেনিস খেলোয়াড়, এই যে আমি বলে ফেললাম স্টেফানোস সিটসিপাস, অনেকে এটা হয়তো বা এটা অনেকের কাছে একদম নতুন, আমার কাছেও একসময় অনেক নতুন ছিল, যে আমি পড়তে গিয়ে আমি অনেকবার ভেঙে ভেঙে পড়েছি যে এটা কি, মানে এত কঠিন নাম কেন, ভাবে একটা ডেলিভারি দেয়া যায়। কিন্তু পরে মনে হলো কি যে আমি ওই যে কোনোভাবে ডেলিভারি দেওয়ার যে টেন্ডেন্সিটা আমার মাথায়, ওটার চেয়ে আমি একটু ভেঙে পড়ে দেখি তো এটা কি, ভেঙে পড়ে যখন দেখলাম তখন বললো এটা তো সহজ, এটা তো আমার প্রতিদিনকার রেগুলার টার্ম, আমি যেটা ইউজ করছি। তবে আলোচনার শেষে কি আমরা যদি আবার একটু আর্জেন্টিনার যে এই যে অর্জন আর্জেন্টিনা থেকে বা তাদের যে এত সুন্দর একটা উদ্যোগ, এটিকে নিয়েই সবশেষে শেষ করি যে আপনার কি কখনো তাদের যে আপনাকে সম্মানিত করা বা তাদের এই যে সুন্দর ব্যবহার, তাদের দেশে গিয়ে ঘুরে আসার কি কোনো প্ল্যান আছে কিনা? সেটা তো অবশ্যই, ওটা আমি এই চান্স যদি কখনো পাই ওটা কখনো মিস করব না ইনশাআল্লাহ। এবং তারাও তো ওয়েলকাম জানিয়েছে ওরা আমাকে, আমি ওটাই আপনাকে একটু বলতে চাচ্ছিলাম, শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি যখন ওরা আমার নাম ধরে যখন আমি খুব অবাক হয়েছি যে ওরা আমাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছে। ওরা সেই ফুটেজগুলোকে কালেক্ট করেছে, আমার নিউজ পড়ার ফুটেজগুলোকে কালেক্ট করে একটা ডকুমেন্টারি বানিয়েছে। তখন আমি আসলে ফোনের দিকে নিচে তাকিয়েছিলাম, সম্ভবত আমি স্টোরি দিচ্ছিলাম ওই এনভায়রনমেন্টের, আমি জাস্ট নিচে তাকিয়ে আছি, আমাকে নিয়ে যে কিছু একটা প্লে হচ্ছে জায়ান্ট স্ক্রিনে, আমি ওটা খেয়ালই করিনি। মিনিমাম 4-5 সেকেন্ড যাওয়ার পরে আমি নিজের কণ্ঠটা কানে টের পেলাম, তখন আমি মাথা তুলে উপরে তাকিয়ে দেখি যে আমাকে নিয়ে ডকুমেন্টারি চলছে, এবং ওরা আমার নাম অ্যানাউন্স করার জন্য আমার একটা ইন্ট্রো দিয়ে নিল ওই ডকুমেন্টারির মাধ্যমে, যেটা আমাকে আসলে ওই মোমেন্টে প্রাউড ফিলিংয়ের চেয়ে বড় বিষয় কী ছিল যে আমি ভাবছিলাম এটা কি স্বপ্নে দেখছি নাকি এটা বাস্তবেই হচ্ছে। আমি কয়েকবার নিজেকে জিজ্ঞেস করছি মানে এটা কি আসলেই, এটা কি হচ্ছে, মানে ঠিক হচ্ছে। আমি যখন স্টেজে গেলাম, ওরা আমার নাম ধরে যখন অ্যানাউন্স করলো, আমি অ্যাম্বাসেডারকে, আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত আছেন ওনাকে একেবারে খুব
বড় একটা ধন্যবাদ জানাতে চাই যে এত বড় একটা অর্জন আমাকে দেওয়ার জন্য, বা আমি এটা প্রাপ্য এই বিষয়টা উনি যে ভেবেছেন। আমি তাজিন, তাকে আমার পক্ষ এবং আমাদের পুরো এই সময়ের স্কুলের পডকাস্ট থেকে বা তাদের পুরো যে এম্বাসির যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা। এত অল্প সময়ে মানুষের আপনার নিউজ পড়া, নিউজের কন্টেন্ট বানানো, অনেক জায়গায় আপনি নিজেকে মেলে ধরেছেন এবং সামনে যারা আসবেন সেগুলো অনেক বেশি টিপস এবং ড্রেস সেন্স সব কিছু নিয়ে আমরা বলছিলাম, স্পোর্টস জার্নালিজম কি, অ্যাঙ্করিং কি, এগুলো নিয়ে হয়তো সামনে আরও গল্প হবে। আজকে এই পর্যন্তই, আপনাকে আবারও ধন্যবাদ। আমরা যারা আমাদের এই পডকাস্টগুলো দেখেন তাদের জন্য বলা যে সময়ের স্কুল কিন্তু চেষ্টা করে যে আপনি গণমাধ্যমে আসবেন, আপনি জেনে বুঝে সামনের দিনের যারা আছেন তারা আসলে আসেন, এবং তখন কিন্তু আমরা সত্যিকার অর্থে, আমরা শুরুতে তাজিনের নামটা বলছিলাম না একটা ভিডিও দেখানোর জন্য, নিশ্চয়ই এই তাজিন খন্দকারদের মতো আরও ভালো ভালো গণমাধ্যম কর্মী পাবো, সেই প্রত্যাশা এবং সেই আশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।